এইচএনও3 ক্ষেত্রে বিক্রিয়া কি হবে? নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলো আমরা কিভাবে জানবো? নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে নাইট্রিক অ্যাসিডের তাপ প্রয়োগ যখন করি আমরা কিন্তু ভেঙে যায়। নাইট্রিক অ্যাসিড তাপ প্রয়োগে ভেঙে গেলে কি হবে? লোহিত তপ্ত ঝামা পাথরের উপর যদি আমরা ফোঁটা ফোঁটা গাঢ় অ্যাসিড ফেলি তাহলে নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে দেখো এই বিক্রিয়াগুলোকে আমরা কিভাবে করতে পারি, তাহলে সেই বিক্রিয়াগুলো আমরা চলো হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি। তাহলে কি হচ্ছে, ফার্স্ট বিক্রিয়াটা আমি বললাম যে এটাকে বিয়োজিত করলে ভেঙে যায়, বিয়োজিত করলে ভেঙে গিয়ে বাদামি বর্ণের কি উৎপন্ন হয়? নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বাদামি বর্ণে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে জল উৎপন্ন হয়। এইটা দ্বারা প্রমাণিত হয় যে নাইট্রিক অ্যাসিডে অক্সিজেন আছে। এই বিক্রিয়াটার দ্বারা প্রমাণিত হয় যে কি প্রমাণিত হয় যে HNO3 তে O2 আছে। এই বিক্রিয়া দ্বারা কিন্তু প্রমাণিত হয়। ওকে, এবার হচ্ছে নেক্সট অ্যাসিড ধর্ম। তাহলে অ্যাসিড ধর্মের ক্ষেত্রে আমরা প্রত্যেককে জানি যে আরেনিয়াসের তত্ত্ব অনুযায়ী যখন একটা অ্যাসিডকে ভাঙা হয় তখন কি উৎপন্ন হয়? এই যে এর ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে H+ আর NO3 মাইনাস উৎপন্ন হয়। H+ আর NO3 মাইনাস উৎপন্ন হয়। এটা যখন উৎপন্ন হয় তার জলীয় দ্রবণের নির্নির্বাচকে লাল করবে এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। তার ঠিক আগের বারে আমরা যা যা করেছিলাম এর ক্ষেত্রেও একেবারে তাই। এর ক্ষেত্রে তাই কি হচ্ছে, তার মানে দেখো আমি একেবারে এটাকে সংক্ষেপে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা প্রত্যেক ক্ষেত্রে যখন NaOH দিচ্ছি, NaOH HNO3 নেব, CaOH আবার তো লিখছো তো, এর উপরে আবার লিখছো কিন্তু, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে NH4OH, তারপরে কি হচ্ছে CaO। কে লিখছো স্ক্রিনের উপরে? এবার শোনা যাচ্ছে আশা করছি যে NO2CO3 + 2HNO3 যখন আমাদের বিক্রিয়াটা হবে, যেমন ভাবে আমরা শিখলাম যে যেকোনো লবণ ও জলের সঙ্গে আমরা কি দেখলাম যে HNO3 এর সঙ্গে যখন আমরা লবণ যখন আমাদের কোনো লবণ বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করছে তখন লবণ ও জল উৎপন্ন করছে, অর্থাৎ এটা HNO3 কি একটা অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে যে কোনো ধরনের ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? লবণ ও জল। এবার আমরা দেখছি NO2CO3 এর সঙ্গে 2HNO3 বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে। দেখো কি উৎপন্ন হচ্ছে, যে এটা যখন আমাদের করছে তখন যেটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে Na2CO3 + 2HNO3 বিক্রিয়া করলে আমরা আগের দিন বলেছিলাম যে কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হয় তখন একটা CO2 আর জল উৎপন্ন হয়, তার সাথে কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। তাহলে দেখো CO2 আর জল উৎপন্ন হলো, তার সঙ্গে লবণ উৎপন্ন হয়ে গেল। ওকে, আবার যদি আমরা এই বিক্রিয়াটা আরেকটা কার্বনেট লবণের সঙ্গে করতাম, সেটা হচ্ছে COCH3 এর সাথে, COCH3 + HNO3 তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তাহলে কি উৎপন্ন হবে? আমরা জানি যে CO2 + জল উৎপন্ন হবে, আর তার সাথে কি উৎপন্ন হবে? CaNO3(2). হ্যাঁ বলো মোনালিসা, কি বলছো বলো। তখন এই NO2CO3 নামক লবণের সঙ্গে বিক্রিয়া করছে HNO3, তখন সোডিয়াম নাইট্রেট + কার্বন ডাইঅক্সাইড + জল উৎপন্ন হচ্ছে, আর ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করছে তখন CaNO3(2) + CO2 + H2 উৎপন্ন হচ্ছে। এটা একই ধরনের বিক্রিয়া। আমি মাঝখানে কথা বলো না, সেই জন্য আমরা এটাকে আর এতটা রিপিট করছি না। এবার দেখো নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক। জারক বিজারকের কনসেপ্টটা তোমাদের ক্লাস 8 এ কিছুটা পড়েছো। যে ইলেকট্রন বর্জন করে সে হচ্ছে জারণ হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে তার বিজারণ হয়। নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক। জারক মানে নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে, অর্থাৎ নিজে ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে। অধিকাংশ ধাতুই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় ধাতব নাইট্রেটে জারিত হয়। ধাতব নাইট্রেটে জারিত হয়। যেহেতু এটা একটা জারক, HNO3 হচ্ছে একটা জারক, তাহলে এ কি করে? অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। করে কি উৎপন্ন করে? সাধারণত নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, আর নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। তো ঘুম পেয়ে যাচ্ছে, সেই জন্য আমরা একটা ভিডিও দেখি যে ঘুমটা একটু যদি ভাঙে, তো সেজন্য আমরা একটা ভিডিও কে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো ঘুমটা একটু ভেঙে যাবে।
দেখি দেখো জিঙ্কের সঙ্গে যখন আমরা নাইট্রিক অ্যাসিড দিচ্ছি তখন কি ধরনের বিক্রিয়া হচ্ছে এটা আমরা একটু দেখব। স্ক্রিনটাকে ঘুরিয়ে নাও, দেখো জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া কি। কোন গ্যাস বেরোচ্ছে এটা বলবে? নাইট্রিক অক্সাইড বেরোচ্ছে। বাদামি বর্ণের এটা জোরে বলো না, বুঝতে পারছি না। স্যার প্রথম থেকে আরেকবার করুন না। দেখো এখানে কি হচ্ছে যে যখন এই বিক্রিয়াটা ঘটছে তখন যখন যেহেতু এটা নাইট্রিক অক্সাইডটা হচ্ছে জারক, তো এটা আমি কি বললাম যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে সাধারণত কি নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড এই ধরনের বিক্রিয়াগুলো উৎপন্ন করে বা এনও উৎপন্ন করে, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড। তাহলে এইটা আমরা দেখি একটা বিক্রিয়ার মাধ্যমে কিরকম হলুদ কালার বাদামি কালারের নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। দেখো বাদামি বর্ণের ঘুম করে উঠলো, এটাই হচ্ছে কি নাইট্রিক অক্সাইড, এটাই হচ্ছে NO2, ঠিক আছে, বা নাইট্রোজেন ডাই অক্সাইড। এটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। NO2 হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। ওকে, এটা মাথায় রাখবে। এখানে NO2 হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর N2 হচ্ছে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই রিঅ্যাকশনটা হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রিঅ্যাকশন গুলো কিরকম ভাবে আমাদের হয় এই রিঅ্যাকশন গুলো আমরা করব। তাহলে এই যে জিঙ্কের সাথে বা কপারের সাথে যে রিঅ্যাকশন গুলো হয় সেটাকে আমরা পড়তে একটু পরে। এবার তাহলে এইগুলোকে আমরা ওকে, তো এবার দেখো আমরা এই হোয়াইট বোর্ডের মাধ্যমে এই রিঅ্যাকশনটাকে লিখছি যেটা আমরা এইমাত্র দেখলাম। তাহলে এটা কি দেখলাম? জিঙ্কের সাথে বিক্রিয়া দেখলাম। তাহলে জিঙ্কটাই আগে লিখি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কপার আর জিঙ্কের যে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তার কারণ এগুলো শনাক্তকরণ হিসেবে মানে ইউজ হয়। তো একই রকম বিক্রিয়া যদি আমরা জিঙ্কের সাথে করি তাহলে গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কন্ডিশন গুলোকে মাথায় রাখতে হবে। গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিড তার মানে হচ্ছে গাঢ় ও উষ্ণ, হট এন্ড কনসেন্ট্রেট সঙ্গে যখন আমরা বিক্রিয়া করছি তখন কি হচ্ছে? জিঙ্ক নাইট্রেট তার সঙ্গে নাইট্রোজেন ডাই অক্সাইড বাদামি বর্ণের আর কি হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে। এটাই আমরা দেখলাম, জিঙ্ক নাইট্রাইট বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। ওকে, এবার নেক্সটটা কি হচ্ছে দেখো, এইটা এবার কন্ডিশনটাকে আমরা চেঞ্জ করে দিলাম। কি কন্ডিশনটাকে চেঞ্জ করলাম? 3Zn প্লাস HNO3, এটাকে আমরা নিলাম শীতল ও নাতি গাঢ়। শীতল ও নাতি গাঢ়, শীতল ও নাতি গাঢ় যখন আমরা নিলাম তখন কি উৎপন্ন হবে? দেখো নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? নাইট্রিক অক্সাইড।
আর জিঙ্ক নাইট্রেট। জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হলো, তার সঙ্গে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, আর কি উৎপন্ন হলো? জল উৎপন্ন হলো। বুঝতে পারছি সবাই? এটা এরকম ভাবে হচ্ছে, এটাকে বলা হচ্ছে এটা 1:1 যখন আমরা নিচ্ছি, মানে নাটীয় কারক এটার সঙ্গে যে বিক্রিয়াটা করছি এটা কি কোন অনুপাতে নিচ্ছি? 1:1 অনুপাতে নিচ্ছি। এবার আমরা নেক্সটটাতে যাচ্ছি। নেক্সটটাতে দেখো এটা হচ্ছে কি উৎপন্ন হবে, যে আমরা অতি লঘু ও শীতল, অতি লঘু ও শীতল এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অতি লঘু ও শীতল কন্ডিশন গুলো তখন কিরকম চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে শীতল আর অতি লঘু, তাহলে কি উৎপন্ন হচ্ছে? N2O প্লাস 5H2। ভালো করে দেখো, এটার নাম হচ্ছে লাফিং গ্যাস, মানে এটা তুমি হা 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 করে সবাই হাসতে শুরু করে দেয়, এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। এই গ্যাসের নাম হচ্ছে কি? লাফিং গ্যাস। এই গ্যাসটার নাম হচ্ছে লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। তাহলে 4Zn প্লাস 10HNO3 যখন বিক্রিয়া করছে তখন শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন আমরা বিক্রিয়া করাচ্ছি তখন কি হচ্ছে? লাফিং গ্যাস উৎপন্ন হচ্ছে, যে গ্যাসটা কিন্তু আমরা এই গন্ধটা থেকে হা 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 করে সবাই হাসতে শুরু করে দেবে, সে যদি কাঁদতেও থাকে কাঁদতেও সে হাসতে শুরু করে দেবে। এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। নেহা পারভিন হাত তুলেছো, নেহা পারভিন। হ্যাঁ নেহা পারভিন কি হয়েছে বলো, নেহা পারভিন কি হয়েছে বলো, নেহা পারভিন বলো। হ্যালো, ওকে, তাহলে এটা আমাদের হলো। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। এবার হচ্ছে দেখো কপারের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হচ্ছে। তাহলে কপারের সঙ্গে কিন্তু একই বিক্রিয়া ঘটছে। এই যে কপার এর সঙ্গে যখন 4HNO3 আমরা বিক্রিয়া ঘটাচ্ছি তখন কি হচ্ছে? এই যে দেখালাম আমরা বাদামি বর্ণে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই CONO3 তার সঙ্গে কি হচ্ছে? 2Na2 বাদামি বর্ণে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কি তৈরি হচ্ছে? জল উৎপন্ন হচ্ছে। এর কালারটা কি? বাদামি বর্ণের উৎপন্ন হচ্ছে। একই রকম ভাবে যা যা আমি কন্ডিশন দিলাম, যখন নাতি গাঢ় ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন কিন্তু কি তৈরি করবে? নাইট্রিক অক্সাইড তৈরি করবে। আবার যখন লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন কপারের বিক্রিয়ায় কপার নাইট্রেট ও নাইট্রাস অক্সাইড উৎপন্ন করবে। নাইট্রাস অক্সাইড মানে লাফিং গ্যাস, নাইট্রেট অক্সাইড মানে লাফিং গ্যাস, যেটা আমি জিঙ্কের ক্ষেত্রে। হ্যাঁ বলো না না ভালোভাবে তোমরা ভিডিওটা বন্ধ করো, বুঝতে পারবে। স্যার ভিডিও অফ করা আছে তবুও শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের কিছু সমস্যা আছে। তারপরে দেখো 4Cu প্লাস 10HNO3 যখন বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হচ্ছে? তখন আমরা দেখতে পাচ্ছি গাঢ় আর উষ্ণ যখন আমরা এর সঙ্গে বিক্রিয়া করছি তখন জিঙ্ক নাইট্রেট প্লাস বাদামি বর্ণের এটা কি গাঢ় উষ্ণর সঙ্গে আমাদের কি উৎপন্ন হয়েছিল? জিঙ্ক নাইট্রেট আর নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছিল। কপারের সঙ্গে যখন আমরা বিক্রিয়া করলাম তখন আমরা দেখলাম কিউপ্রিক নাইট্রেট উৎপন্ন হয়েছে, অথবা কপার নাইট্রেট উৎপন্ন হয়েছে, নাইট্রিক অক্সাইড। আবার যখন আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া করেছিলাম তখনও কিন্তু নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়েছিল যখন অতি লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেছিলাম। আর এই কপারের সঙ্গে যখন বিক্রিয়া করাচ্ছি হচ্ছে লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিড, ওটা ছিল অতি লঘু, এটা হচ্ছে লঘু ও শীতল। তাতে এই নাইট্রাস অক্সাইডটা উৎপন্ন হচ্ছে যাকে আমরা বলছি লাফিং গ্যাস। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। লাফিং গ্যাস মানে যে যার গন্ধ শুকলে সঙ্গে সঙ্গে মানুষ কি করে? হাসতে শুরু করে, হাসতে শুরু করে। তাই এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। ঠিক আছে,
তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, লাফিং গ্যাস উৎপন্ন হয়। এই দুটো বিক্রিয়া এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এটাকে আমরা যেভাবে পড়ছি এটা কি হচ্ছে দেখো, একটা হচ্ছে যে Cu+4HNO3 CuNO3+2N2+2H2, আর তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমার হচ্ছে এটা যে Cu+4HNO3 লঘু শীতল কিউটিক নাইট্রেট প্লাস N2O প্লাস 5H2O উৎপন্ন হচ্ছে। ওকে, মমতাহিনা পারভিন কোয়েশ্চেন দেখো, বলো। কন্ডিশন না লিখলে কিন্তু হবে না। কন্ডিশনটা কি? গাঢ় ও উত্তপ্ত। হ্যাঁ স্যার। এটা করলে কি হবে? এটা করলে হবে ফেরিক নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল। বুঝতে পারছি? ফেরিক নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। বোঝা গেছে সবার? ওকে, তাহলে ধূময়মান নাইট্রিক অ্যাসিড বা অতি গাঢ় নাইট্রিক অ্যাসিডে আয়রন নিষ্ক্রিয়তা লাভ করে। এবার আমরা বলছি অতি গাঢ় নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আয়রনের বিক্রিয়া কিন্তু আর হয় না, আর নিষ্ক্রিয়তা লাভ করে। আর ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া কি হয়? ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়, NO2 জল। আর অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়াম নাইট্রেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। তুমি যে কথাটা বলছিলে তার ক্ষেত্রে এটা হচ্ছে। শেখ নুরিয়া রানিয়াটি বলো, শেখ নুরিয়া রানিয়াটি বলো। দেখো এই টেস্টটা আমরা দেখবো। আমরা কি নিলাম? H2SO4 আর নাইট্রিক অ্যাসিড নিলাম, লঘু নাইট্রিক অ্যাসিড দিলাম, 70% ফেরাস সালফেটের দ্রবণ মিক্স করলাম। আর আরেকটাতে কি নিলাম? সালফিউরিক অ্যাসিডকে না নাড়িয়ে আস্তে আস্তে যখন আমরা দিচ্ছি তখন একটা রিং টেস্ট উৎপন্ন হবে, একটা বলয় উৎপন্ন হবে। একদম আস্তে আস্তে যখন আমরা সলিউশনটাকে দেবো, দেখো আস্তে আস্তে H2SO4টাকে মিক্স করছি। তাহলে নাইট্রিক অ্যাসিড ছিল আর ATSO4 ছিল। এবার আস্তে আস্তে H2SO4টাকে আমরা এর মধ্যে দিচ্ছি। দেখো এবার একটা রিংয়ের মতো ফরমেশন হতে শুরু করবে। এবার দেখো আস্তে আস্তে দেখো একটা বাদামি বলয় দেখতে পাচ্ছি সবাই, একটা বাদামি বলয় উৎপন্ন হলো। এটা একমাত্র এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। একেবারে স্পেসিফিক একটা শনাক্তকরণ পরীক্ষা, যেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বলয় পরীক্ষা বা রিং টেস্ট। এটাকেই বলা হচ্ছে বলয় পরীক্ষা বা রিং টেস্ট। যে রিং এর মতো হচ্ছে, একটা রিং হচ্ছে দেখতে পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে বলয় পরীক্ষা বা রিং টেস্ট। বুঝতে পেরেছি সবাই? কি কি নিলাম? হ্যাঁ স্যার। নাইট্রিক অ্যাসিডের, বলুন না, বুঝতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ATSO4 নিলাম, ঠিক আছে, 70% ফেরাস সালফেট নিলাম। আর তার সঙ্গে আরেকটা টেস্ট টিউবে গাবে আস্তে 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 গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢাললাম। ঢাললে যেহেতু এটা ঘন, এটা নিচে চলে আসছে অভিকর্ষের টানে। এবার এসে কিন্তু এরকম একটা অ্যাসিড আর দ্রবণের সংযোগস্থলে বাদামি বর্ণের বলয় বা রিং তৈরি করে। এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে অ্যাসিড দ্রবণটি হলো নাইট্রিক অ্যাসিডের দ্রবণ। ঠিক আছে স্যার ক্লাস আর কতক্ষণ হবে? এই হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড আর কি নিয়েছেন? প্রথমে নিলাম নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফেট, শব্দপ্রস্তুত ফেরাস সালফেট নিলাম। এবার তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা কি নিচ্ছি যে এরপরে আমরা আস্তে করে টেস্ট টিউবের গা বেয়ে ঘন H2SO4 ঢালছি, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে, এর সঙ্গে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যে অ্যাসিড ও ক্ষারের নিরাপদ যে বিক্রিয়াটা হচ্ছে, মানে অ্যাসিড ও ক্ষারের সঙ্গে অ্যাকুয়ারিজিয়া, তোমরা প্রত্যেকের নাম শুনেছো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকুয়ারিজিয়া কি? হোয়াট ইজ অ্যাকুয়ারিজিয়া? যার মধ্যে সোনা গলাতে সাহায্য, আমরা জানি যে সোনাকে গলাবো কি করে, এটাকে নাম হচ্ছে অ্যাকুয়ারিজিয়া। ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যাকুয়ারিজিয়া।
অ্যাকোয়া রিজিয়া। তাহলে অ্যাকোয়া রিজিয়ার সাথে কি হচ্ছে, অ্যাকোয়া রিজিয়ার সাথে কি হচ্ছে যে দেখো এখানটাতে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 আয়তন গাঢ় HCl দিচ্ছি। তার মানে 1:3 অনুপাতে আমি কি নিচ্ছি, বা আমি লিখতে পারি ওদের কিছু বাদ দাও, যে 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 আয়তন গাঢ় HNO3 আর 3 আয়তন গাঢ় HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ। সোনা, প্লাটিনাম, এটাকে কি অম্লরাজ বলে? হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে স্যার এটা কি অম্লরাজ, এটাকেই অম্লরাজ বলে। স্যার অ্যাকোয়ারিজিয়াটা আরেকবার বলুন না। 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া বলে। সোনা, প্লাটিনাম প্রভৃতি পরধাতুগুলি পৃথকভাবে নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হয় না, কিন্তু এগুলো অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। কিসে দ্রবীভূত হয়? অ্যাকোয়া রিজিয়াতে দ্রবীভূত হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই আমরা? এবার আমি একটা জিনিস দেখি, আজকে মোটামুটি শেষ করছি, সময় অনেকটা হয়ে গেছে। সেটা হচ্ছে যে 3টে অ্যাসিড যদি আমার একসাথে থাকে তাহলে আমি কিভাবে টেস্টটা করব। 3টে অ্যাসিডকে আমাকে একসাথে দিয়েছে, অর্থাৎ HCl দিয়েছে, তার সঙ্গে আমাকে HNO3 দিয়েছে। 3টে অ্যাসিড একসাথে দিলে আমরা কিভাবে করব, তাহলে এটা আমরা দেখি। HCl, HNO3 আর H2SO4 এটা খুব গুরুত্বপূর্ণ। এই 3টে অ্যাসিডকে আমরা কিভাবে পৃথক করব, অর্থাৎ বলো। 3টে টেস্ট টিউবের মধ্যে আলাদা আলাদা করে 3টে অ্যাসিডকে রেখে দেওয়া হলো। সেই ক্ষেত্রে কিভাবে জানবে যে কোন টেস্ট টিউবে কোন অ্যাসিডটি আছে? তো সেই পরীক্ষাগুলো আজকে আমরা আলোচনা করেছি। 3টে টেস্ট টিউবে আমাদের বলা নেই যে কোন টেস্ট টিউবে দ্বিতীয়, তৃতীয়, কেমন? এবারে আমরা কি করব, প্রথমে যে বিক্রিয়াটি করব সেটা হচ্ছে কি, সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। প্রত্যেকটা টেস্ট টিউবকে আলাদা আলাদা করে সিলভার নাইট্রেট দ্রবণ যদি আমরা যোগ করি, প্রথম টেস্ট টিউবে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি, দেখব কোনো অধক্ষেপ আসছে কিনা। দেখো এখানে সিলভার নাইট্রেট যোগ করেছি, অধক্ষেপ আসতেও পারে, নাও পারে। তো কোন ক্ষেত্রে অধক্ষেপ দেয়? আমরা জানি যে সিলভার নাইট্রেটের সাথে HCl এর বিক্রিয়ায় কেবলমাত্র সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়ে আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই সিলভার যে ক্লোরাইড, এর অধক্ষেপ কিন্তু নাইট্রিক অ্যাসিডেও অদ্রাব্য থাকে, কিন্তু এতে যদি বেশি পরিমাণ আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই সেই ক্ষেত্রে দ্রাব্য হয়ে যায়, অর্থাৎ ওই অধক্ষেপ আর থাকে না, স্বচ্ছ হয়ে যাবে। এটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা HCl কোন টেস্ট টিউবে আছে সেইটা আমরা আগে ডিটেক্ট করি। এই জন্য প্রত্যেক টেস্ট টিউবে আমরা কি করব, সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। অধক্ষেপ কোনটার ক্ষেত্রে এসছে সেটা আমরা লক্ষ্য রাখতে হবে। প্রথমটার ক্ষেত্রে সাদা অধক্ষেপ এলো না, আমরা পরীক্ষা করে দেখব। এখানে তো আর বলতে পারছি না যে এটা এলো না, আমরা ধরে নিলাম যে 1 নম্বর টেস্ট টিউবে সাদা অধক্ষেপ এলো না। দ্বিতীয় নাম্বার টেস্ট টিউবে দেখলাম সাদা অধক্ষেপ এলো। ঠিক আছে, তারপর 3 নম্বর টেস্ট টিউবে দেখো সাদা অধক্ষেপ এলো না। বোঝা যাচ্ছে? তাহলে যে সাদা অধক্ষেপটা এসছে, সেই সাদা অধক্ষেপে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই এক্সেস পরিমাণ, সেই ক্ষেত্রে কিন্তু তা দ্রাব্য হয়ে যায়, অর্থাৎ অধক্ষেপ আর থাকে না, তা গুলে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, যে এটা হচ্ছে টেস্ট টিউব 2 তে কি ছিল, HCl অ্যাসিড ছিল, অর্থাৎ দ্রবণের সাহায্যে আমরা
এবারে আমরা HCl টা যখন তাহলে আমরা এটাকে নিয়ে আর কোনো রকম টেস্ট করব না, কারণ আমাদের HCl কনফার্ম হয়ে গেছে। তাহলে আমাদের 2টা কি হলো, বাদ চলে গেল। তাহলে আমরা এটা ডিটেক্ট করে নিলাম HCl আছে। এরপর আমরা টেস্ট টিউব 1 আর টেস্ট টিউব 3 এদের মধ্যে দুটো অ্যাসিড থাকবে, H2SO4 আর নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? এবারে একটা জিনিস বলে দিই যে নাইট্রিক অ্যাসিডের প্রাথমিক যে আমরা টেস্ট করলেই বুঝতে পারবো যে নাইট্রিক অ্যাসিড আছে, সেই টেস্টটা কি, কপার কুচি দিয়ে যদি আমরা নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করি সেই ক্ষেত্রে কি উৎপন্ন হয়, কিউপ্রাস নাইট্রেট আর কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এটা কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড প্রাথমিকভাবে আমরা দেখে বলে দিতে পারবো। ঠিক আছে, এই বাদামি বর্ণের গ্যাস টেস্ট টিউবের মুখ দিয়ে বেরোতে থাকবে। ক্লিয়ার হলো? এবারে দেখো এদের একটা কনফার্ম টেস্ট আছে, রিং টেস্ট, সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা ডিটেক্ট করে নিই যে টেস্ট টিউব 1 বা টেস্ট টিউব 3 তে কোন অ্যাসিড আছে। দেখো টেস্ট টিউব 1 এ কপার গুঁড়ো দিয়ে আমরা উত্তপ্ত করছি, সেই ক্ষেত্রে দেখলাম কোনো রকমের বাদামি যে বর্ণের গ্যাস উৎপন্ন হলো না, অর্থাৎ NO2 উৎপন্ন হলো না। তো 3 নম্বরে আমরা কপার গুঁড়ো দিয়ে উত্তপ্ত করছি, সেই ক্ষেত্রে NO2 গ্যাস অর্থাৎ বাদামি বর্ণের জেনে গেলাম যে টেস্ট টিউব 3 তে কি থাকবে, টেস্ট টিউব 3 তে হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকবে। নাইট্রিক অ্যাসিড আছে বলে কিন্তু আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে, টেস্ট টিউবের মুখ দিয়ে বেরোতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বরে কনফার্ম হয়ে গেলাম যে নাইট্রিক অ্যাসিড আছে। এবারে নাইট্রিক অ্যাসিড যে কনফার্ম আছে তার একটা পরীক্ষা আরো সুদৃঢ় করে দেবে, রিং টেস্ট। রিং টেস্টের ক্ষেত্রে কি হয় যে নাইট্রিক অ্যাসিড তার সাথে আমরা সদ্য প্রস্তুত ফেরাস সালফেটকে নেব, অর্থাৎ যেটা হচ্ছে পরীক্ষাগারে তৎক্ষণাৎ আমরা সেই মুহূর্তেই হচ্ছে তৈরি করেছি, সেই রকম ফেরাস সালফেট নিলাম। তাতে ফোঁটা ফোঁটা করে কি করব, H2SO4 গাঢ় আমরা দেব। সেটা হচ্ছে পরিমাণটা খুবই কম, 1 ml বা 1 থেকে 3 ml পর্যন্ত হবে। দেওয়ার পর সেই সলিউশনটাকে কিছুক্ষণ ঝাঁকালে বাদামি রঙের একটা বলয় সৃষ্টি হয়। বলয়টা কিভাবে হবে, দেখো এটা যদি টেস্ট টিউব হয় তাহলে সলিউশনের মধ্যে কি হয়, সলিউশনের মধ্যে একটা জায়গায় দেখবে বাদামি ধরনের বলয় আছে, না হলে কিন্তু বাদামি বলয়টা দিত না। ঠিক আছে, এবারে দেখো বলয় বা রিং টেস্টের ক্ষেত্রে যে বিক্রিয়াটি হয় সেই বিক্রিয়াটি দেখো। সাধারণত যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NO, অর্থাৎ নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। সেই নাইট্রাস অক্সাইড কিন্তু পরবর্তীকালে মুখ্য ভূমিকা পালন করবে। তো এই পাশ থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হলো, আর হচ্ছে ফেরাস সালফেট আর জলের সাথে বিক্রিয়া করে 6 অণু জল যুক্ত হয়ে হেক্সা হাইড্রো ফেরাস সালফেট উৎপন্ন করলো। তো এই এখানে একটু ভুল বলছি, NO মানে নাইট্রাস অক্সাইড না, NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, হেক্সাহাইড্রো ফেরাস সালফেটের সাথে আবার NO বিক্রিয়া করে দেখো 1 অণু জলকে প্রতিস্থাপিত করে দিয়ে দেখো FeH2O এর হোল 5 আর হচ্ছে NO আর ত্রিবন্ধন SO4। আমাদের একটা লিখতে হবে, পরীক্ষাগারে যে টেস্ট টিউব 1 আছে তাতে অবশ্যই কি থাকবে, বলয় টেস্টটা না লিখলেও হবে, অত বড় বিক্রিয়া তোমাদের একটা বিক্রিয়া লিখলেই হবে, কপার দিয়ে HNO2 দিয়ে NO2 উৎপন্ন হচ্ছে ওটা লিখলেই হবে। H2SO4 থাকবে। আমরা দুটো অ্যাসিড ডিটেক্ট করে নিলাম, তাহলে আর একটা থাকবে, যেটা থাকবে সেটা হচ্ছে H2SO4। তো H2SO4 আর যদি আমরা প্রথমে H2SO4 খোঁজার জন্য যদি টেস্ট করতাম 3টে টেস্ট টিউবকেই ব্যবহার করে, সেই ক্ষেত্রে কি করতাম, সেই ক্ষেত্রে দেখো বেরিয়াম ক্লোরাইডের যে সলিউশন তার সাথে হচ্ছে H2SO4 বিক্রিয়া করে প্রধানত কি হয়, বেরিয়াম সালফেটের সাদা অর্ধেককে ফেলে। ঠিক আছে, আর কি উৎপন্ন হবে, HCl। ঠিক আছে, এই বেরিয়াম সালফেট যে উৎপন্ন হলো এটা আবার দেখো নাইট্রিক অ্যাসিড বা যদি আমরা এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই সেই ক্ষেত্রেও কিন্তু অদ্রাব্য থাকে। ঠিক আছে, এটা আমরা জানি, এটা নিয়ে আমি ঠিক আছে, সময় নষ্ট করছি না, অনেকটা সময় হয়ে গেছে তোমাদের। তো বিষয়টা হচ্ছে যে এটা আমরা বুঝতে পারলাম, এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে HCl
NaCl, H2SO4 এবং HNO3 কে আমরা কিভাবে সেপারেশন করব, পৃথক করব, এটা আমি হয়তো আজকে অ্যাসাইনমেন্টেও দেবো। আজকে মোটামুটি অ্যাসিড আমাদের শেষ হয়ে গেল, নেক্সট দিনকে আমরা পিএইচ নিয়ে আলোচনা করলে চ্যাপ্টারটা শেষের পথে এগিয়ে যাবে। টুকটাক কিছু জিনিস আছে, আজকে আর বলছি না। স্টোন ক্যান্সারটা বাকি আছে, ছোটবেলা পড়ে এসছো, পাথরের কুষ্ঠ কাকে বলে, সেটা নেক্সট দিনকে বলবো। তার সঙ্গে পিএইচটাও আমরা আলোচনা করে দেবো, এটার সঙ্গে রিলেশন আছে, এটা করে নেক্সট ক্লাসে হবে। আজকে এইটুকুই থাকলো।